স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি উইলিয়াম ব্লেকের দ্য সিক রোজ নিয়ে আলোচনা করব। উইলিয়াম ব্লেক ছিলেন একজন খুব বিখ্যাত কবি। তিনি ইংলিশ রোম্যান্টিক মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। অ্যাকচুয়ালি ইংলিশ লিটারেচারে রোম্যান্টিক পিরিয়ড শুরু হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজের হাত ধরে। তারা লিরিক্যাল ব্যালাড নামে একটি কবিতা সংগ্রহ যৌথভাবে প্রকাশ করেন এবং তারপর থেকে এই জার্নিটা শুরু হয়, রোম্যান্টিক পিরিয়ডে জার্নিটা। তো প্রাক রোম্যান্টিক পিরিয়ডে কবি হিসেবে উল্লেখযোগ্য নাম যার, তিনি হলেন উইলিয়াম ব্লেক। এবারে উইলিয়াম ব্লেক দুটো সেটে কবিতা লিখেছিলেন, একটা হচ্ছে সংস অফ ইনোসেন্স আর সংস অফ এক্সপিরিয়েন্স। তার একটা স্পিরিচুয়াল ভিশন ছিল যেটা তার কবিতাগুলিতে প্রকাশ পায়। সেই স্পিরিচুয়াল ভিশনটা সংস অফ ইনোসেন্সে সেলিব্রেট করা হয়েছে, কিন্তু সংস অফ এক্সপিরিয়েন্সে আবার যে লস অফ স্পিরিচুয়াল ভিশন কীভাবে সোসাইটিতে সেটা ছেয়ে গেছে আর কি, সেইটা নিয়ে সেইটাকে থিম করেই তিনি অনেক কবিতা লিখেছেন। তো আজকে যে কবিতাটা আমরা পড়ব, দ্য সিক রোজ, এটা হলো সংস অফ এক্সপিরিয়েন্সের অন্তর্গত একটি কবিতা। আগে আমি একটু টাইটেল সম্পর্কে বলে নিই। দ্য সিক রোজ, এখানে বোঝাই যাচ্ছে যে একটি গোলাপ রোজ, সে সিক। কবিতাটি আসলে অ্যালিগোরিক্যাল মানে এর একটা ইনার মিনিং রয়েছে এবং এর লেয়ার্স অফ অ্যালিউশনস, ইনার মিনিং রয়েছে। মাত্র 2টি কোয়ার্টানে লেখা কবিতা হলেও ছোট কবিতা, কিন্তু এটার একটা ইন্টারপ্রিটেশন প্রচুর আছে। এটা খুব একটা বলা যেতে পারে খুব কমপ্লিকেটেড একটা পোয়েম। রোজ হলো সিক। রোজ অ্যাকচুয়ালি কি সিম্বলাইজ করে? সাধারণভাবে রোজ সিম্বলাইজ করে বিউটি, ফ্র্যাগ্রেন্স, লাইফ, এই সমস্ত জিনিস, ইনোসেন্স। এখানে রোজ সিক অর্থাৎ অসুস্থ, মানে বিউটি, ইনোসেন্স বা লাইফ, এরা অসুস্থ আছে। দে আর সাবজেক্ট টু ডিকে, তারা আস্তে আস্তে ক্ষয়ীভূত হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন ইট লিডস দেম টু ডেথ, তারপরে তারা আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাবে। সো যদি আমরা কবিতাটা পড়ি, কবিতাতে দেখতে পাবো 2টি চরিত্র, একটা হলো দ্য রোজ আর একটা হলো দ্য ওয়ার্ম। এবারে আমাদেরকে জানতে হবে যে রোজ আর ওয়ার্ম কি সিম্বলাইজ করছে। রোজ আর ওয়ার্ম, রোজকে বিভিন্নভাবে ইন্টারপ্রেট করা যায়। প্রথম আমরা বলতে পারি রোজ একটা ওয়ামানকে সিম্বলাইজ করছে, যে ওয়ামানটা সিক আছে, যে মহিলা অসুস্থ আছে বা শি ইজ লিডিং আ পেইনফুল এক্সপিরিয়েন্স। আর রোজ ক্যান সিম্বলাইজ ইনোসেন্স, যার মধ্যে কোনো সিন প্রবেশ করেনি, সে ইনোসেন্ট। রোজ ক্যান সিম্বলাইজ লাইফ, ভাইটালিটি, youth. Rose also can symbolize beauty, nature. এইভাবে রোজ বিভিন্নভাবে সিম্বলাইজ করতে পারে। একটা হচ্ছে রোজ ক্যান সিম্বলাইজ ওম্যান, আরেকটা রোজ ক্যান সিম্বলাইজ life and beauty. Rose can symbolize innocence, and also rose can symbolize nature.
রোজ একসঙ্গে এই 4টে ভাবে সিম্বলাইজ করছে। নাও পোয়েমটা পড়ার পরে আমি পোয়েমটার থিমগুলো যখন ইন্টারপ্রিট করব তখন তোমরা রিলেট করতে পারবে যে রোজ কীভাবে ওয়ামেনকে সিম্বলাইজ করছে, রোজ কীভাবে লাইফকে সিম্বলাইজ করছে, কীভাবে ইনোসেন্সকে সিম্বলাইজ করছে, আর কীভাবে নেচারকে সিম্বলাইজ করছে। আচ্ছা, নেক্সট এবারে আমরা আসি ওয়ার্মে। ওয়ার্ম কী সিম্বলাইজ করছে? ইফ উই কাম টু দ্য ওয়ার্ম কী কী সিম্বলাইজ করতে পারে? ওয়ার্ম সিম্বলাইজ করতে পারে টাইম, ওয়ার্ম সিম্বলাইজ করতে পারে সাম এভিল ম্যান, ওয়ার্ম সিম্বলাইজ করতে পারে গ্রিড অফ হিউম্যান বিংস, ওয়ার্ম সিম্বলাইজ করতে পারে স্যাটার্ন মানে শয়তান, ওয়ার্ম সিম্বলাইজ করতে পারে এক্সপিরিয়েন্স or you can say সিন এতগুলো ভাবে সিম্বলাইজ করতে পারে। তো বুঝতেই পারছো যে পোয়েমটা আমরা কত রকমভাবে ইন্টারপ্রিট করতে পারি। তো গ্রিক পোয়েট্রিতে এগুলোকে বলে নোমিক পোয়েম, GNOMIC, নমিক পোয়েম মানে হলো যে পোয়েমগুলো ভেরি কমপ্লিকেটেড ইন থিম, very wisely written but very complicated in theme, সেগুলোকে বলে নোমিক পোয়েম। So the poem must be very small, of 2 quatrains, 1 2 3 4 1 2 3 4, 8 lines only, but it has various interpretations. Now একটু স্ট্রাকচারে যদি যাই তাহলে তোমরা যদি দেখো এটার মিটারটা তাহলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা মানে কোয়ার্টেনের মিটারটা এরকম। যে প্রথম কোয়ার্টেনটাকে যদি আমি ধরি, প্রথম 4 লাইন, তাহলে এটা হচ্ছে A B C B, ঠিক আছে? সেই রকমভাবেই শেষ কোয়ার্টেনটা অনেকটা সেই একইভাবে মিটার করছে। যদি এটাকে বলি ডি, তাহলে ডি ই এফ ই, তো এই রকম। তো এই ধরনের যে মিটার স্কিম এটা খুবই স্ট্রেঞ্জ। তাছাড়া প্রত্যেকটা লাইন এত শর্ট যে অনেকে ইন্টারপ্রিট করে যে এই ধরনের মিটার স্কিম আর এত শর্ট লেন্থ এটা খুব ওমিনাস মানে হলো যে খুব মানে খারাপ সাইন ইন্ডিকেট করছে, ভেরি ইভিল, সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন, এইটা ইন্ডিকেট করে। মানে ডুম মানে আস্তে আস্তে মৃত্যুর কোলে যেন ঢলে পড়া। তো এই ধরনের কিছু ইভিল ইন্ডিকেশন রয়েছে এর মিটার স্কিম আর স্ট্রাকচার পোয়েমটার। এবারে আমি আসি পোয়েমটার ফিগারস অফ স্পিচ কী কী ইউজ হয়েছে সেটা একটু বলে দিচ্ছি। এখানে অ্যাপোস্ট্রফি ইউজ হয়েছে, মেটাফর ইউজ হয়েছে, আর পার্সনিফিকেশন আছে। এখানে যেমন রোজকে পার্সনিফাই করা হয়েছে, রোজকে একটা ওয়ামেন ধরা হয়েছে, একটা মহিলা ধরা হয়েছে। আবার এখানে ওয়ার্মকে পার্সনিফাই করা হয়েছে, ওয়ার্মকে একটা ম্যান ধরা হয়েছে। রোজ ইজ পার্সনিফাইড অ্যাজ এ ওয়ামেন, where worm is personified as a man. Okay,
আর ফার্স্ট লাইনটা যদি তোমরা দেখো তাহলে বলছে ও রোজ দাও আর্ট সিক। রোজকে এখানে অ্যাড্রেস করা হচ্ছে। তো কোনো এরকম আদার দ্যান হিউম্যান বিং মানে মানুষ ছাড়া যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট বা অন্য কিছু প্রাণীকে এইভাবে অ্যাড্রেস করা হয় তখন সেটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি। তো এখানে অ্যাপোস্ট্রফির ইউজ রয়েছে। আর এখানে পার্সনিফাই করা হয়েছে তো বললাম। এছাড়া এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মেটাফোর, যেমন হাউলিং স্টর্ম। স্টর্মকে এখানে তাহলে কোনো এক ফিয়ার্স অ্যানিমাল লাইক উলফের সঙ্গে তুলনা করা হয়েছে, যে উলফ কী করে, হাউল করে মানে গর্জন করে, সেরকম স্টর্মও গর্জন করছে। সো দেয়ার ইজ আ ওয়াইজ ইউজ অফ মেটাফর হেয়ার। তো এরকম কিছু মেটাফরস এখানে আছে। যাই হোক, এখন আমরা একটু পোয়েমটা বুঝে নিই, তারপরে আমি থিমগুলো একে একে তোমাদের কাছে এক্সপ্লেন করে দেবো। যদিও এত কিছু না জেনেও আমরা পরীক্ষায় অ্যান্সারগুলো করতে পারবো শুধুমাত্র লিটারাল মিনিংটা একটু জেনে, বাট ইফ ইউ ডোন্ট গো ডিপ ইনটু দ্য পোয়েম তোমার আনসারগুলোর ওয়েট বাড়বে না। তোমার আনসারগুলো দেখে যেন এক্সামিনার বুঝতে পারে যে তোমার একটা কি বলবে, একটা সম্যক জ্ঞান রয়েছে পোয়েট্রিটার ব্যাপারে। সেই জন্য তোমাকে পোয়েট্রিটার ডিপার মিনিংটা খুব ভালো করে বুঝে নিতে হবে। সো লেটস স্টার্ট হিয়ার। ও রোজ দাও আর্ট সিক। দেখো এখানে দাও আর্ট, এই যে ওয়ার্ডগুলো এগুলো হচ্ছে মানে ওল্ড ইংলিশ ইউজ করা হয়েছে। দাও মানে হচ্ছে ইউ, আর আর্ট মানে হচ্ছে আর। তাহলে কি বলছে যে রোজ তুমি অসুস্থ। দ্য ইনভিজিবল ওয়ার্ম, invisible, notice it, very important phrase. The worm is invisible. Invisible to whom? The rose. The rose cannot see the worm that is coming to destroy her, to make her sick, that flies in the night. So when the worm flies, it flies in the night, in the howling storm. The environment is very dangerous. যে পরিবেশে ঘটনাটা ঘটছে, যে পরিবেশে ওয়ার্মটা আসছে সেটা খুবই বিপজ্জনক। সেটা হচ্ছে খুব ঝড় হচ্ছে এবং প্রচণ্ড থান্ডারিং, প্রচণ্ড গর্জন করছে ঝড়। সেই সময় একটা ওয়ার্ম লুকিয়ে মানে ক্রিপি ওয়েতে একদম লুকিয়ে মানে সবার চোখের আড়ালে রোজের দিকে ধেয়ে আসছে। হ্যাজ ফাউন্ড আউট দ্য বেড অফ ক্রিমসন জয়। মানে দাই বেড মানে রোজের ভেতরে, দ্য কোর অফ দ্য রোজ, কোর অফ দ্য রোজ সেটা হচ্ছে দ্য রোজেস বেড। সেখানে এসছে অফ ক্রিমসন জয়, সেখানে সে কী করছে, ক্রিমসন জয় এনজয় করছে। ক্রিমসন মানে হলো ডিপ রেড কালার, ডিপ রেড কালার হচ্ছে ক্রিমসন। তো ক্রিমসন জয় এনজয় করছে কে, ওই ওয়ার্মটা। ক্রিমসন জয় মানে কি, রোজের পেটালগুলো ডিপ রেড কালার, ক্রিমসন কালার। ও কি আছে, ওয়ার্ম কি করে, রোজের পেটালগুলো খেয়ে ফেলছে। দিয়ে he is fed and he is feeling ecstatic, so he is enjoying crimson joy and his dark secret love. এই যে evil intention of the worm that to eat the petals of the rose, এটাকে বলছে dark secret love। যেন ওয়ার্মের একটা অ্যাট্রাকশন আছে রোজের প্রতি, কিন্তু সেটা ডার্ক অ্যান্ড সিক্রেট। দিস হ্যাজ an evil intention implied in it. Does thy life destroy? এভাবে রোজ কী করছে, রোজ ইজ ফিডিং দ্য ওয়ার্ম, বাট
in return, the worm is destroying the rose's life. The rose gradually perishes. So এতক্ষণ আমি যেটা বললাম এটা only the outer or literal meaning of the poem. এবারে আমরা যাই পোয়েমটার ইনার মিনিংয়ে। অ্যাকচুয়ালি এখানে রোজ আমি বলেছিলাম রোজ একটা ওয়ামেনকে সিম্বলাইজ করতে পারে। সো ওয়ামেন সিক হয়ে গেছে কারণ একটা ইনভিজিবল ওয়ার্ম, যে একটা ম্যান, সে ইনভিজিবল কেন? ইনভিজিবল কারা হয়? রাত্রে যে সমস্ত ইভিল স্পিরিট, ভূত প্রেত, পিশাচ যারা বেরোয় তারা কি হয়? ইনভিজিবল হয়ে বেরোয়। তারা কি করে? মানুষের ক্ষতি করে। যেমন ভ্যাম্পায়ার, তারা মানুষের রক্ত খেতে বেরোয়। এই ধরনের লেজেন্ডস আছে। তো এইরকমই রোজকে মানে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা ওয়ামেনকে কে আসছে? একটা ইনভিজিবল ওয়ার্ম আসছে উইথ ইটস ইভিল ইন্টেনশন। সে কী করে? রাত্রে বিচরণ করে কারণ তার ইন্টেনশনটা অনেস্ট নয়, ইট হ্যাজ সাম ব্যাড ইন্টেনশন। হাউলিং স্টর্ম দুটোভাবে ইন্টারপ্রিট করা যায়। একটা হচ্ছে হাউলিং স্টর্ম হচ্ছে অ্যাপ্রোচিং ডেঞ্জার। আরেকটা হাউলিং স্টর্ম রিপ্রেজেন্ট করতে পারে দ্য সাইকোলজিক্যাল কন্ডিশন অফ দ্য মাইন্ড অফ দ্য ওয়ার্মের মাইন্ডটা এখন খুব ইভিল, ইট ইজ ফুল অফ ইভিল প্যাশনস। সো দ্য সাইকোলজিক্যাল কন্ডিশন ইজ ভেরি টিউমাল্টাস লাইক আ স্টর্ম। আর একটা হতে পারে যে ওই যে ওয়ার্মটা আস্তে আস্তে রোজের দিকে আসছে তাকে ডিস্ট্রয় করার জন্য, সেটা হচ্ছে অ্যাপ্রোচিং ডেঞ্জারকে ইন্ডিকেট করছে। হ্যাজ ফাউন্ড আউট দ্য বেড অফ ক্রিমসন জয়। হিয়ার দাই বেড মিন্স কি? দ্য বেড অফ দ্য লাভার্স। হিয়ার বেড রেফার্স টু দ্য বেড অফ লাভার্স, যেখানে লাভাররা কী করে? লাভ মেকিং করে। বাট এখানে লাভ মেকিং হচ্ছে না, এখানে কি হচ্ছে? দ্য ওয়ার্ম ইজ স্টিলিং দ্য ভার্জিনিটি of the rose. So crimson here represents the angry, jealous passion of the worm. Crimson means red, so it is representing jealous and selfish passion of the worm. It also can represent the virginity, loss of virginity of the rose. Crimson, loss of virginity. She loses her virginity as well as her innocence. Who steals her innocence? Who steals her virginity? The worm. ঠিক আছে? Dark secret love. We all know that love is a sublime passion. Sublime. But এখানে কি হচ্ছে? লাভটা হচ্ছে ডার্ক অ্যান্ড সিক্রেটে কোনো কিছু যখন করা হয় সেটার একটা ইভিলনেস থাকে, তার মধ্যে একটা ব্যাড ইন্টেনশন থাকে। ডার্ক কেন? যা কিছু খারাপ, যা কিছু সিনফুল, সেগুলো ডার্কনেসে করা হয়। সো সামথিং সিনফুল হ্যাজ বিন ডান, সো ইট ইজ ডার্ক অ্যান্ড সিক্রেট। এবারে আমি যদি বলি যে ডার্ক আর সিক্রেট লাভ আমাদেরকে যদি কোয়েশ্চেন করা হয় তাহলে কি ইন্ডিকেট করছে?
ইন্ডিকেট করছে সামথিং সিনফুল হ্যাজ হ্যাপেন্ড, ইন্ডিকেট করছে সেলফিশ অ্যান্ড জেলাস ইন্টেনশন অফ দ্য ওয়ার্ম, ইন্ডিকেট করছে শেম। শেম কীভাবে ইন্ডিকেট করছে? যে কখনো কিছু খারাপ হলে বা এই যে লস অফ ভার্জিনিটি, it produces shame, a sense of guilt, and makes the rose sick. This love doesn't make one feel good, it makes the rose feel sick. So it is representing shame, sinfulness. Okay, crimson joy, bloodshed, decay, death. Does thy life destroy? তো এইভাবে কি হচ্ছে, রোজের লাইফ ডিস্ট্রয় করে দিচ্ছে ওয়ার্ম। রোজ লুজেস ইটস ইনোসেন্স, her innocence is polluted by innocence polluted by experience. So this was the inner meaning, deeper meaning of the poem. এটা জানলেই মোটামুটি তোমরা স্কুলে যে কোয়েশ্চেনগুলো আসবে পরীক্ষায় আনসার করতে পারবে, কিন্তু এর অনেকগুলো ইন্টারপ্রিটেশনও একটু জেনে রাখা দরকার। প্রথম তো রোজ যেটা ওমেনকে রিপ্রেজেন্ট করছে ওটা তো আমরা বললামই, তো এর অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে। একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে ট্রানজিয়েন্স অফ লাইফ, যে রোজ ইজ রিপ্রেজেন্টিং লাইফ। এবারে লাইফ আর বিউটি এগুলো পার্মানেন্ট নয়, এগুলো সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়। তো ওয়ার্ম এখানে কি করছে, টাইমকে রিপ্রেজেন্ট করছে, যে টাইমের সাথে সাথে কী হয়, টাইম কিলস বিউটি। সো ওয়ার্ম ইজ কিলিং দ্য বিউটি অফ দ্য রোজ। As the time kills beauty, time kills life, so it signifies the transience of life and beauty, যে রোজের বিউটি বা লাইফ কোনোটাই পার্মানেন্ট নয়। একটা গেল ইন্টারপ্রিটেশন। সেকেন্ড ইন্টারপ্রিটেশন আমরা বলতে পারি যে এটা রিপ্রেজেন্ট করছে যে নেচার অ্যান্ড দ্য গ্রিড অফ হিউম্যান বিংস, যে নেচার আস্তে আস্তে ডিস্ট্রয় করছে কারা, হিউম্যান বিংস, আউট অফ দেয়ার গ্রিড। মানুষ লোভ করছে এবং লোভের জন্য তারা কি করছে, আমাদের পৃথিবীতে যে প্রকৃতি আছে, প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেগুলোকে নষ্ট করে দিচ্ছে, সেগুলো পেরিশড হয়ে যাচ্ছে। অ্যান্ড এর একটা সোশিও ইকোনমিক ইন্টারপ্রিটেশন হতে পারে, যে যারা উঁচু তলার মানুষ তারা কিভাবে নিচু তলার মানুষদেরকে, যারা ভালনারেবল, এখানে রোজ রিপ্রেজেন্টস দ্য ভালনারেবল সেকশন অফ দ্য সোসাইটি and worm represent the powerful section of the society, and the powerful section of the society is exploiting the labor of the vulnerable section of the society. এটা একটা সোশিও ইকোনমিক এক্সপ্লানেশন হতে পারে। আর একটা এক্সপ্লানেশন হতে পারে যে যেটা মেনলি সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ইনোসেন্স, যে রোজ ওয়াজ ইনোসেন্ট আনটাচড বাই এনি সিন, কিন্তু ওয়ার্ম এলো দিয়ে তার ভার্জিনিটি স্টিল করলো, তাকে অনেক পেনফুল এক্সপিরিয়েন্স দিল, দিয়ে এইভাবে কী করলো, তার ইনোসেন্সটাকে সে স্টিল করে নিল। হি স্টোল দ্য রোজেস ইনোসেন্স অ্যান্ড মেড দ্য রোজ সিক. So here experience kills the innocence of the rose. আরেকটা
অনেকে মনে করেন একটা বিবলিক্যাল অ্যালিউশন এখানে দেন। সেই বিবলিক্যাল অ্যালিউশনটা কীরকম, খুব ইন্টারেস্টিং। এখানে দ্য ইনভিজিবল ওয়ার্ম অ্যাকচুয়ালি কী করছে, স্যাটার্নকে রিপ্রেজেন্ট করছে। তোমরা যদি বাইবেল ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে জেনে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে অ্যাডাম আর ইভের গল্প তোমরা জানতে পারবে। সেখানে কি করেছিল, স্যাটার্ন একটা সারপেন্ট ওর একটা সাপের বেশে এসেছিল আর ইভকে সিডিউস করেছিল যে তুমি বলো যে আদমকে ওই জ্ঞান বৃক্ষের ফল আমাকে পেড়ে জ্ঞান বৃক্ষের ফল তো তোমরা খাওনি, তুমি আর অ্যাডাম গিয়ে ওই জ্ঞান বৃক্ষের ফল খাও। কিন্তু ভগবান এসে অ্যাডাম আর ইভকে আগে থেকে অ্যাওয়্যার করে দিয়েছিলেন যে জ্ঞান বৃক্ষের ফল খেলে কিছু খারাপ হবে। কিন্তু ওই সারপেন্ট এসে ইভকে সিডিউস করে এবং ইভ গিয়ে অ্যাডামকে বলে যে চলো জ্ঞান বৃক্ষের ফল আমরা খাবো, এবং তাদের মধ্যে জন্ম নেয় গ্রিড, আর তারা করে ফেলে অরিজিনাল সিন, যেটাকে ক্রিশ্চিয়ানিটিতে বলা হয় অরিজিনাল সিন। অরিজিনাল সিন মানে তারা কি করে, ভগবানের আদেশ অমান্য করে সেই জ্ঞান বৃক্ষের ফল খেয়ে নেয় এবং তাতে তারা পতিত হয়। ভগবান তাদের ওপর রেগে দিয়ে তাদের অভিশাপ দেয় যে তোমরা খুব সাফার করবে, তোমরা হিউম্যান বিংস এবং তোমরা যতদিন বাঁচবে তোমরা সাফার করবে। তো এইভাবে মানুষের সাফারিং শুরু হয়। তো এখানে ওয়ার্ম সিম্বলাইজ করে সেই স্যাটার্নকে, যে ইনভিজিবল লার্কস আপন দ্য ডার্কনেস। সে কি করছে, রোজ মানে দ্য ইনোসেন্স অফ দ্য কাপল, দ্যাট ইজ অ্যাডাম আর ইভ, সেটাকে নষ্ট করছে। তার ফলে কি হচ্ছে, অ্যাডাম আর ইভের মধ্যে জন্ম নিচ্ছে শেম আর গিল্ট, অপরাধ বোধ আর লজ্জা, যার ফলে কি হচ্ছে, তাদের ইনোসেন্স নষ্ট হচ্ছে। আর তারা কি করছে, দে কমিট অরিজিনাল sin. So the worm is the agent of the Saturn. তো এইভাবেও আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি। So this was various interpretations of the poem. Now you go through the poem and try to understand the meaning of each word of the lines. If you have any confusion regarding the poem or words, you can ask me. Thank you for watching this video. Goodbye.